নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরকম কথা বলতে আমার খুব অসুবিধা হয়। আমাদের অফ কেন্দ্রিকের পক্ষ থেকে আমরা দুটো ছোট ছোট নাটক করছি। প্রথম নাটকটা মুভিয়া স্ট্রিট, ডিপিউটের খবর। আমরা মাঝখানে একটা 15 মিনিটের ব্রেক নেব। মানে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে এইরকম ইন্টিমেট স্পেসে ব্ল্যাক বক্স থিয়েটারে করা, তার কারণ যে আমরা চাই যে আমাদের কমিউনিটির মধ্যে একটা ইন্টারাকশন হোক। তার নাটকের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে যে কোনো কথোপকথন, সিরিয়াস কথোপকথন শুরু করা, তো সেটা আমাদের একটা উদ্দেশ্য। মানে আমরা যেটা চাই যে এই নাটকটা দেখার পর আমাদের অফ কেন্দ্রিকের একটা ব্লগ স্পট আছে, blogspot.com বা ফেসবুকে বা বিভিন্নভাবে আপনারা যদি একটু ফিডব্যাক দেন, কারণ আমরা বাংলায় নাটক করি এবং মানে গ্লোবাল বাঙালি পার্সপেক্টিভ থেকেই করার চেষ্টা করি। সুতরাং আপনাদের ফিডব্যাকটা খুব জরুরি। মানে আমরা আগেও নাটক করেছি, আপনারা ফিডব্যাক দিয়েছেন, তো সেখান থেকে আমরা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি। সুতরাং মানে এই ইন্টারাকশনটা দরকার। আমাদের এবারের উদ্দেশ্য হচ্ছে যে মানে একটা ছোট অডিয়েন্সের সামনে ইন্টিমেট স্পেসে করা। আমরা এর আগে একটু বড়ভাবে করেছি তা, এবং সেটা কেমন লাগে, এটা পরবর্তীকালে কাজ হবে কি হবে না, এই ফিডব্যাকটা পেলে আমাদের ভালো লাগে। তা আর বেশি কথা না বাড়িয়ে আমরা নাটক শুরু করবো। প্রথম নাটক মুভিয়া স্ট্রিট। আর আরেকটা কথা হচ্ছে, ওই সেলফোনগুলো যদি একটু বন্ধ করে রাখা যায়, মানে আমিও সেলফোনটা জাস্ট একটুই বন্ধ করলাম, সেটা ঠিক আছে। আমরা শুরু করছি। গর্জিয়াস। এই শাড়িটা এবার ফোরাম থেকে কিনলাম, ভালো ম্যাচিং ব্লাউজ পাচ্ছি না, কি করা যায় বলো তো? আমান, তুমি দেখছো না কিন্তু? দেখছি অপাঙ্গে। খালি মিথ্যে কথা। একটু ধরে দাও তো। কি হলো? হ্যাঁ, কি হলো? শাড়িটা একটু ধরে দাও। এই শাড়ি পরে রাজকন্যা হবে তুমি, আর আমরা শুধু পরিচারক হয়ে শাড়ি ধরবো ওখানে। হ্যাঁ, বাজে বকো না। তোমার পাঞ্জাবি কে ইস্ত্রি করে দেয় শুনি? আরে এটা কি করছো? ওটা ভাঁজ নয়। আমার কাছে সব এক। ওরে বাবা, শাড়ির এক সিম্পল পার্টও এই ছেলে যায় না। উফ, দিল শাড়িটাকে 12টা বাজি। ছাড়ো 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 ছাড়ো, আমি নিজেই করে নেবো। উফ।
আচ্ছা এইসব মেইলি ব্যাপারে আমার কবে থেকে ট্রেনিং থাকার কথা বলো তো? সাংসারিক ব্যাপারে তোমার এক্স্যাক্টলি কিসের ট্রেনিং আছে আমাকে বলতে পারো? গুড কোয়েশ্চেন। দাঁড়াও, এই মেইলটা পাঠিয়ে নিয়ে ভেবে বলছি। থাক, তোমার ভেবে কাজ নেই, রাত কাবার হয়ে যাবে। তুমি আমায় আওয়াজ দিলে? না হানি, আদর করে বললাম। আই প্রোটেস্ট। আচ্ছা, আমি যদি খাদ্যরসিক না হতাম তাহলে পরে তুমি কি এত সব ভালো মন্দ রান্না করতে? আচ্ছা, আমি যদি তোমার বস ওই জনের মতো সারাদিন শুধু শাক পাতা এসব চিবিয়ে থাকতাম তাহলে পরে কি তুমি ওই বেগুন সর্ষে, মোচার ঘন্ট, এঁচড়ের ডালনা এসব করতে? জন কিন্তু ম্যারাথন দৌড়য়। আমিও ম্যারাথন ঘুমোই। হ্যাঁ, তার বলতে। শোনো, এবার কোলেস্ট্রলটা চেক করাও, বুঝেছো? ব্যাস অমনি সেই বাজে কথা শুরু হলো। আচ্ছা, এই যে যে কোনো পার্টিতে যাওয়ার আগে তোমার রান্না করা খাবারগুলো আমি টেস্ট করে দিই। আর তারপর সবাই বাহবা দেয়। আচ্ছা, এগুলো বুঝি কোনো সাংসারিক কন্ট্রিবিউশন নয়, এগুলো হচ্ছে আমার সহজাত ট্রেনিং, বুঝলে? বুঝেছি। আরো শুনবে? না। যে কোনো নতুন জায়গায় যেতে গেলে মহারানী হারিয়ে যায় আর আমাকে তাকে উদ্ধার করে আনতে হবে। মোটেও না। জিপিএস নিয়ে হারানোর রেকর্ড তোমার। জিপিএস মাঝে মাঝে ভুল ডাইরেকশন দেয়। আর হঠাৎ ফোন, আমি গ্যাস স্টেশনে হারিয়ে গেছি। জিপিএস কি বলছে? কারো ক্যারেজের মধ্যে ঢুকে যেতে বলছে, দেখো না, অথবা নদী নালায় নেমে যেতে বলছে অল টেরেইন ভেহিকেল হয়ে। কি হচ্ছেটা কি? তখন কে উদ্ধার করে? না হয় প্রাক জিপিএস আমলের কথা আর বললাম না। তোমার সঙ্গে কথা বন্ধ। ব্যাস, আরে নিজে শুরু করলে আমার সাংসারিক ওয়ার্থলেসনেস নিয়ে, আর আমি যেই একটু বললাম যে মডার্ন সীতা সগুনে বনে জঙ্গলে হারিয়ে যায় জিপিএস নিয়ে, অমনি রাগারাগি। আর রাম তাকে উদ্ধার করে আনার পরেও উইদাউট লক্ষণ আর হনুমান, শোনে সে কতটা নিষ্কর্ম। এলেন রামচন্দ্র আমার। আচ্ছা, এই তুমি এত সেজে গুজে কোথায় চলছো? কেন, তুমি জানো না? না। কাল যেহেতু কথা হলো। কাল কখন বলো তো? রাজীবদের বাড়িতে পার্টিতে। সুচন্দ্রার হেয়ার ডু, নীলার হেয়ার ফুলদানি, নাকি রজতের হাইব্রিড, কোনটা? তোমার না খালি আর কি। ও মনে পড়েছে, দেশ থেকে আনা কেসিনাগের অঙ্কের বইটা কাল বিপ্রদার ছেলের জন্য নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই একটু বিব্রত হয়েছিলেন। তো সেটা ফেরত দিতে যাওয়ার জন্য তুমি কিঞ্চিত ওভারড্রেস নাও না। যা বলবে। আচ্ছা, তুমি কোন পৃথিবীতে বাস করো আমাকে একটু বলবে? কাল যেহেতু কথা হলো যে আমরা তুহিনাদের বাড়িতে একটা ইনস্ট্যান্ট পার্টি করব, তুমি তো ওইখানেই বসেছিলে। আমি ওসব মেয়েলি আলোচনায় কান দিইনি তো। তুহিনাদের আবার নতুন কি খুশখবরি? আরে ওরা ইউরোপ ঘুরে এলো। ওর বর দেবাঞ্জন হাজার খানেকের ওপর ছবি তুলেছে। আমরা বিকেলবেলা চা সিঙ্গারা খেতে খেতে ইউরোপ মানুষ ভ্রমণ করব, আর রাতে চাইনিজ। কেমন প্ল্যান? আশা, ঠিক আছে, তোমার পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি, প্লিজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা মানসী, আমরা তো এই 2 বছর আগে ইউরোপ ঘুরে এলাম, রাইট? ইনফ্যাক্ট দেবাঞ্জন তো আমাদের ইউরোপ ট্রিপের ব্লু প্রিন্টটা নিয়েই ওদের ট্রিপটা প্ল্যান করেছিল। আমরা ঠিক কি নতুন দেখবো বলো তো? কেন? তোমার প্রিয়া তুহিনা 360 ডিগ্রি ফ্যাশন শো, নানান ড্রেসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সামনে, সুদূর সুইস অ্যালপস থেকে সিন নদীর জলে, ব্রিটিশ মিউজিয়াম থেকে বার্লিন দেয়ালে, এথেন্সের ভাস্কর্য, আর রোমের হারানো প্রাচুর্য, ইটালিয়ান ওয়াইনের মাধুর্য। আরে ওটা হলো ইটালিয়ান মহিলাদের মাধুর্য। তোমার শুধু ওই ওয়ান ট্র্যাক মাইন্ড। মানসী, যাই বলো, ইটালির ক্যাফেগুলো কিন্তু স্পেশাল। এক বর্ণ ইটালিয়ান না জেনে অর্ডার দেওয়া। কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে, ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে, একই যে কাণ্ড
একই যে কাণ্ড, একই কাণ্ড, সব পণ্ড, এ ব্রহ্মাণ্ড শূন্য লাগে, কফি ছাড়া শূন্য লাগে। কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে। মানসী, হুম? কেন জানি না ওখানকার আবহাওয়ার মধ্যে একটা আলাদা রকম মাদকতা ছিল, আর তাই মনে হয় ওখানকার কফির স্বাদটাও ভীষণ রকম আলাদা লেগেছিল। একটু বেশি তেতো। না, একটু বেশি কড়া, কিন্তু এই স্টারবাক্সের মতো এত স্বাদহীন নয়। ওই স্বাদ এখনো আমার স্বপ্নের মধ্যে ছুঁয়ে যায়। কেন? আমি যে তোমার জন্য এত গুরমে কফি কিনে আনি, সে তোমার পছন্দ না? তাহলে এগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু ওই পরিবেশ, নীল আকাশ, কোথাও এক টুকরো মেঘের লেশ মাত্র নেই, কফি, বিস্কটি, আর আর কবলস্টোন বাঁধানো রাস্তা দিয়ে যেতে যেতে নিঃশব্দে নিজের পায়ের শব্দ শোনা। আর হঠাৎ হারিয়ে যাওয়া গোলক ধাঁধা। তুমি বলো, ওই পরিবেশ কি দেবাঞ্জনের ক্যামেরা ধরতে পারবে? যাই বলো, দেবাঞ্জন কিন্তু ভালো ছবি তোলে। নিঃসন্দেহে। আর তুমি ছবি তুলতেই চাও না। আচ্ছা বাবা, সেটাও ঠিক। ইউরোপে গিয়ে কি করলে মনে আছে? কি করলাম আবার? লন্ডন আইতে উঠলাম আর তুমি ক্যামেরা নিয়ে যেতেই ভুলে গেলে। আমাদের ওই পুচকি ক্যামেরায় কিছু উঠতো না। আর ব্রাসেলসের কত সুন্দর কারুকার্য, সেখানেও তুমি ক্যামেরা হোটেলে ফেলে এলে। নেহাত ইতালিতে ক্যামেরার দায়িত্ব আমি মানসী, নিয়েছিলাম। আমার মনে হয় না ওই নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরার মধ্যে ধরা যায়। তাই বলে মেমোরিজ থাকবে না? আর আমি একটা জায়গাকে একটা ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে অনুভব করতে চাই না। আমি ওখানকার জীবনটাকে ছেঁকে তুলতে চাই, জৈবিকভাবে আস্বাদন করতে চাই। ওখানকার শব্দ, কথাবার্তা, লোকের ভাবভঙ্গি, পৃথিবীতে এত মানুষ, তাদের এত বৈচিত্র্য। তাদের মধ্যে আমরা, তার মেমেন্টো থাকা তো খারাপ নয়। বহু বছর পরে অ্যালবাম খুলে যখন মানে কোনো ভাঙাচোরা হাট বাইক, তাই তো? সে জানি। আমি মানি না। আচ্ছা মানসী, কি তোমার মনে আছে এডিনবরায় বেভারলি স্টেশনের সামনে একটা ছেলে ব্যাকপাইপ বাজাচ্ছিল? যার স্কার্ট হাওয়ায় উড়ে যাচ্ছিল? স্কার্ট নয়, কিল্ট। সে যাই বলো, কি অদ্ভুত দেখাচ্ছিল বলো। তোমার আর কিছু মনে নেই? ওই ছেলেটার না। ধূসর আকাশে ওর ব্যাকপাইপের সুর মিশে যাচ্ছিল, এক অদ্ভুত করুণ সুর। কি মনে হচ্ছিল জানো? কি? অচিন পাখি তার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে। সে হারিয়ে গেছে এক বিষণ্ণ বিকেলে। কোথায়? জানে না, তাই তো সে করুণ সুরে ডাকছে তার বন্ধুকে। সেই সুর হালকা কুয়াশার মতো ঘিরে রয়েছে অতন্দ্র এডিনবরা দুর্গকে। আচ্ছা, এটা কি সম্ভব যে ওই দুর্গের মধ্যেই আছে ওর সেই বন্ধু? অথবা আন্দোলিত স্কটিশ হাইল্যান্ডে, কিংবা লকনেসের রহস্য ইন্দ্রজালে। কেন নিখোঁজ বন্ধু? কোনো দুষ্টু জাদুকরের মায়াজাল, না অভিমান ছলছল? শোনো, ব্যাকপাইপারের সুর কাহিনী হয়ে সব বলে দেবে। এ কাহিনী খ্রিস্টাব্দ 7 শতকের। যুদ্ধক্লান্ত এক সৈনিক ঘরে ফিরে খুঁজছে তার প্রেমিকাকে। তারপর? খুঁজে পাচ্ছে না, প্রেমিকা হারিয়ে গেছে। তারপর? তারপর তারপর আমি আর জানি না। সঠিক কি হলো জানতে হলে আমাদের যেতে হবে মোবিয়াস ট্রিপে। না, প্লিজ। তাহলে যে আর কোথাও যাওয়া হবে না। আরে দেবাঞ্জনের বাড়ি I-95 থেকে একটা ছোট্ট ডিটুর। সেটা যে হবে না তুমি খুব ভালো করে জানো। আরে জাস্ট এক কাপ কফি। জাস্ট এক কাপ কফি? ও আসবে না? তারপর ও আসবে, কফি পড়ে থাকবে, মোবিয়াস ট্রিপের সময় থমকে যাবে, আর
সেই থমকে যাওয়া সময়ের বেষ্টনীতে আস্তে আস্তে আমরা শ্বাসরুদ্ধ হয়ে যাব। না মানসী, না, ও আসবে না, কোনোদিনও আসবে না। শেষবার যেবারও এলো এক বরফ ভেজা রাতে, তুমি হঠাৎ বললে আমায় বেরোতে হবে, দেরি হলে চিন্তা করো না। আমি জিজ্ঞাসা পর্যন্ত করার সাহস পাইনি কেন। তোমার গলার স্বরে ছিল এক অদ্ভুত ঠান্ডা দৃঢ়তা। তোমার রাত পেরোনোর ডেডলাইন, ল্যাপটপ থেকে মুখ তোলবার পর্যন্ত সময় ছিল না। তারপর শেষ রাতে যখন তুমি বিড়বিড় করতে করতে বিছানায় এসে শুলে, ভোরের প্রথম লাল তখন পূবের জানলায় আনাগোনা করছে। কি বলেছিল ও? ও বলেছিল ও আর আসবে না, কোনোদিনও আসবে না। হঠাৎ? সেটা বলেনি, শুধু বলেছিল এই প্রহসনের মধ্যে আর থাকতে চায় না। না, মিথ্যে কথা। সত্যি বলছি মানসী, ও আসবে না, কোনোদিনও আসবে না। আমরা মোবিয়াস ট্রিপে যাব না। প্লিজ, সেই পুরনো গল্পের শেষটুকু জানার জন্য। আমার অন্য একদিন, আজ তো বেশিক্ষণ লাগবে না। আমার বিশ্বাস মোবিয়াস ট্রিপে গেলে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো হারিয়ে যাওয়া প্রেমিকাকে। তুমি চাও না ওদের মিল হোক? তুমি চাও ওরা চিরকাল আটকে থাকবে এই গোলক ধাঁধার মধ্যে? আমার কতকাল আটকে থাকবো আমরা এই মিথ্যে গোলক ধাঁধার মধ্যে। মিথ্যে গল্প, অস্তিত্বহীন প্রেমিক প্রেমিকা যারা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। এই দেখো, আমি রেডি, চলো। আমার প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছ, চেনা চাঁদ চলে যায় রিকশায়। প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছ, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে রিকশায়। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চলে রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাঁপলে। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটার মাপলি। হিয়া টুকটাক জিয়া নস্টাল, মিঠে কবিতায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চলে রাস্তায় সাজি ট্রাম লাইন। পোষা বালিশের নিচে পথ খায় যারা সস্তায় ঘুম কিনত।
পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিনতো, তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাক দিয়ে কি উপহার নাকি শাস্তি, তবু বারবার তোকে ডাক দিয়ে কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চলে রাস্তায় সাজি ট্রামলাইন আর কবিতায় শুনে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চলে রাস্তায় সাজি ট্রামলাইন, চল রাস্তায় সাজি ট্রামলাইন, চলে রাস্তায় সাজি ট্রামলাইন। ইস, অনেকক্ষণ ওয়েট করছো না? কি জ্যাম রে বাবা, কতটাই বা বৃষ্টি হয়েছে বলো। এর মধ্যে রাস্তাঘাট জলে থই থই, তার উপর বাস, অটো, ট্যাক্সি, রিক্সা সব বন্ধ। উফ। কিন্তু আজ আমি কিছুতেই দমে যাব না, তোমাকে সুখবর শোনাবো। বলো শুনি। এই তোমায় যে অনেকদিন ধরে বলছিলাম না যে আমার একটা বড়, আচ্ছা না দাঁড়াও, এটা একটু মজ করে বলতে হবে। দুটো ক্যাপুচিনো আর তোমার জন্য চিকেন সসেজ। আজ থাক মানুষই, আজ আমার খিদে নেই। সে কি? আর তাছাড়া আমাকে একটু বেরোতেও হবে। আমি তো এই এলাম। জানি। তোমার কি হয়েছে আজ? কিছু না। তাহলে এমন ঘুম মেরে আছো যে? আজ কোন পৃথিবীতে? বলবো, আগে তোমার সুখবরটা শোনো। ও, তাহলে একজনের সুখবর আরেকজনের দুঃসংবাদ। ঠিক আছে, টস করা যাক, কার খবরটা আগে শোনা হবে। কতদিন জীবনটা এরকম টস করে চলবে? সম্পর্কটা টিকবে স্রেফ চান্সের উপর দাঁড়িয়ে? হার্ডলস কাটিয়ে ওঠাই সম্পর্কের ভিত তৈরি করে। হার্ডলস? হার্ডলসের তুমি কি বোঝো মানসী? যা, আজ তোমার সত্যি মুড অফ। ঠিক আছে, আমিই না হয় কথা বলি, তুমি শোনো। তোমায় যে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন দিয়েছিলাম, পড়েছিলে? হ্যাঁ একটু। শুভঙ্কর আর নন্দিনী, কি রোম্যান্টিক তাই না? রোম্যান্স কিন্তু টেকেনি। সেটা দুঃখজনক, কিন্তু কি পাওয়ারফুল লেখা বলো। আচ্ছা আমান, তুমি আজকাল আর কবিতা লেখো না কেন? তুমি বলো না বুদ্ধি খাটিয়ে। চাকরি করলে কি কবিতা শুকিয়ে যায়? কি হবে কবিতা লিখে? শহরের অলিতে গলিতে কত ছেলে মেয়ে কবিতা লিখছে, কেউ তাদের খোঁজ রাখে না? কবিতা লিখে তাদের ভরণ পোষণ চলছে। ভরণ পোষণের কথা হচ্ছে না, নিজের জন্য কবিতা লেখার কথা হচ্ছে। নিজের জন্য আবার কিছু করবার মতো অবস্থায় আছি নাকি? কেন নেই? চাকরি করলে কি নিজের জন্য কিছুই করার সময় থাকবে না? বাদ বাকি আবার কোনো সময় আছে নাকি? তখন তো হয় তোমার মুহুর্মুহু ফোন, নয়তো SMS। আমার তোমার এই কবিতা লেখার গুণটা হারিয়ে গেলে সেটা খুবই দুঃখজনক হবে। কে দুঃখ পাবে? তুমি। শুধু আমি কেন, যারা তোমার কবিতা ভালোবাসে তারা সবাই। আমি মানি না, মানি না, কারো কিচ্ছু এসে যায় না। ঠিক আছে, তাও যদি মেনে নি, একটু নিজের জন্য সময় বার করে যদি লেখো, মানে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে সমাজটাকে দেখো, তোমার কাজের জায়গার চরিত্রদের, তোমার কাছের মানুষদের এক নতুন আঙ্গিকে যদি দেখো, তা থেকে নিজে স্যাটিসফ্যাকশন পাবে না? যবে থেকেই চাকরিটা করতে শুরু করেছো তবে থেকেই দেখছি ভেতর ভেতর কেমন যেন হয়ে যাচ্ছ।
তার ফলে বাইরেটা হয়ে উঠছে একদম রুক্ষ। কেন রাফ অ্যান্ড টাফ ছেলেদের তোমার পছন্দ নয়? এই যে বাংলা ছবির সমস্ত নায়কদের তুমি পছন্দ করো, দেব, জিৎ, এরা তো সব রাফ অ্যান্ড টাফ। আমি তোমার মনের কথা বলছি আমান। যেই আমানকে আমি কলেজে চিনতাম, ভালোবাসতাম, যার হাসিতে কবিতা ঝরে পড়তো, আমরা ট্রাম লাইন ধরে মোবিয়া স্ট্রিপে আসতাম, আমি সেই আমানকে আজকের মোবিয়া স্ট্রিপে খুঁজে পাই না কেন? তুমি কোন আমানকে খুঁজছো মানসী? এটা কি কোনো রূপকথার গল্প? চাকরি করলে কি রামগরুরের ছানা হয়ে যেতে হবে? কবিতা লেখা বন্ধ, সমস্ত ক্রিয়েটিভ এক্সপ্রেশন থেকে নিজেকে ক্রমশ গুটিয়ে দিচ্ছ। কবিতার আসরে যাওয়া তো ছেড়েই দিয়েছো, সিনেমা থিয়েটার যাওয়ার কথা বললেও কোনো উৎসাহ নিতে চাও না। আমার এই বদলে যাওয়া নিয়ে এত মন খারাপ করছো মানসী? আর আমার এই বদলে যাওয়ার জন্য তুমি নিজে কতখানি দায়ী কখনো ভেবে দেখেছো? আমি আকাশ থেকে পড়ছে তো। যে আমানের নস্টালজিয়ায় তুমি মগ্ন, সে আমার বাংলা পড়তো, বাংলা ভালোবেসে পড়তো, বাংলা এমএতে প্রথম। কিন্তু কি দিল আমার বাংলার ডিগ্রি? কেন? চাকরি তো পেয়েছিলে। রাইট, দিনহাটা কলেজ। আর তারপর তুমি কি শুরু করেছিলে মনে আছে? দিনহাটা একটা জায়গা হলো নাকি যেন মঙ্গল গ্রহ, এমন ভাব দেখালে ওখানে যেন কোনো মানুষ বাস করে না। এমন করে বলো না, আমি কোথায় চাকরি পেতাম ওখানে? নিয়ারেস্ট ডিসেন্ট প্লেস শিলিগুড়ি। এক্স্যাক্টলি, আমি ঠিক এই মানসিকতার কথাই বলছিলাম। মানে? দিনহাটায় চাকরি নেই তোমার জন্য, তার জন্য জায়গাটাই ডিসেন্ট নয়। না, এটা ঠিক নয়। তুমি এখন কথার মারপ্যাচের মধ্যে ঢুকে পড়ছো। না, তুমি ঠিক এরকম তাই করতে থাকো। আমি বলেছিলাম 1 বছর যাক, আমি ট্রান্সফারের কথা বলবো। 2 বছর পর্যন্ত তুমি ট্রান্সফারের কোনো উচ্চবাচ্য করোনি। করেছিলাম মানসী, আনসাকসেসফুলি। তাহলে আজকে এই আলোচনার রেলেভেন্সটা কি? তোমার ট্রান্সফারের মিথ্যে প্রতিশ্রুতি আর দেখো মানসী, এটাই রিয়েলিটি। আমি বাংলা পড়েছি, দিনহাটা নয়তো বালুরঘাট কোথাও একটা পড়াবো। তুমি ইকোনমিক্স পড়েছিলে। আজ থেকে 15 বছর আগে হলে পরে তোমার কেরিয়ার গ্রাফটা আমার মতোই হতো। আজ না হয় সফটওয়্যারের যুগে তোমার অপরচুনিটি বেশি। সেটা আমি জানি। আর তোমার বাংলা পড়ানো নিয়েও কোনোদিনও আমার কোনো আপত্তি ছিল না, সেটা তুমিও খুব ভালো করে জানো। আমি শুধু আমাদের ফিউচারের কথা। ফিউচার? আরে দিনহাটায় থাকলে পরে আমাদের ফিউচার ধসে যেত। কি হতো 2 বছরে শুনি? সেটা তুমি কোনোদিনও বোঝোনি আমান। এটা তো তোমার আবার সেই ফিমেল সেন্সিটিভিটির জায়গা ম্যাডাম, আমার তো বোধগম্য হবে না। দেখো, আজ তুমি কলকাতার কাছে একটা ভালো বাংলা পড়ানোর চাকরি পেলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। কিন্তু এ ব্যাপারে আমি তোমার কোনো হেল্প করতে পারতাম না, তাই যা করতে পেরেছি আমার কন্ট্যাক্টসের মাধ্যমে। প্লিজ, আবার সেই মিথ্যে গোলক ধাঁধার মধ্যে ঢোকা, মিথ্যে রিয়েলিটি চেকের গল্প। দেখো আমান, আজ রিয়ালিটি অনেক পাল্টে গেছে। আজ অপরচুনিটি সবার বেশি। বাংলা পড়েছো বলে কি কোনো গন্ডগ্রামে চাকরি করতে হবে? আমি গন্ডগ্রামের ছেলে। তাতে কি হয়েছে? গন্ডগ্রামেই পড়ে থাকতে হবে? যেখানে সুযোগ সেখানে যাবে। আর এই চাকরিতে অন্তত 4 গুণ মাইনে পাও তুমি। কোনোদিনও জানতে চেয়েছো চাকরিটা আমার কেমন লাগে? আমি জানি তোমায় কম্প্রোমাইজ করতে হয়েছে, বাট ইউ আর ডুইং সো ওয়েল। আর পার্ট টাইমে এমবিএটা করে ফেলতে পারলে। সমস্ত কিছু তোমার প্ল্যান অনুযায়ী করতে হবে, তোমার বাধা ছকে আমাকে চলতে হবে, তাই তো? আর মাঝে মধ্যে রাজেন্দ্র নন্দিনীকে খুশি করবার জন্য 2 কলম কবিতাও লিখতে হবে। এভাবে বলো না, আমি তো তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য। দিনহাটা যাওয়ার পর দিন থেকে কান্নাকাটি শুরু করলে, প্রায় জোর করে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরির ইন্টারভিউটা দেওয়ালে। কি জানতাম আমি ওষুধ সম্বন্ধে? সে তো আমিও কিছু জানতাম না সফটওয়্যার সংক্রান্ত। ট্রেনিং এ সবাই সবকিছু জেনে যায়। একটা মর্গের মতো ঠান্ডা ঘরে 4টে গলায় দড়ি বাঁধা লোক অনর্গল ইংরেজিতে বকে গেল। কি দরকার ছিল? সবাই তো বাঙালি। ওটা মাল্টি ন্যাশনাল আমান। ইস্টার্ন জোনের জন্য লোক খুঁজছিল। আসাম, উড়িষ্যা, বিহার এসব জায়গায় তুমি বাংলায় কথা বলবে? খুব স্পেসিফিক্যালি সেলসম্যান খুঁজছিল 2 বাংলার জন্য। তো ভালোই তো, তুমি যাচ্ছ ঢাকা, রাজশাহী। উফ, তুমি বুঝলে না, ওদের বাংলাদেশে একটা শক্ত ঘাঁটি করবার জন্য একটা মুসলিম ছেলের দরকার ছিল। আমার ধারণা আমি একমাত্র মুসলিম ছেলে ছিলাম ওখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। আর তাছাড়া তোমার কাকা ম্যানেজিং ডিরেক্টর, সেটা নিঃসন্দেহে সাহায্য করেছিল। তো সেটা তো আজকাল হামেশাই হচ্ছে।
You needed a break and you got one. তাহলে যোগ্যতার দামটা কোথায়? কে বললো তোমার যোগ্যতা নেই? ওখানে ইন্টারভিউ দিতে এসেছিল অন্তত 10 জন ক্যান্ডিডেট ছিল যারা এই লাইনের ছেলে, কেমিস্ট্রি, ফার্মেসি। আমান, দ্যাটস ইয়োর প্রবলেম। লেখাপড়ার সঙ্গে চাকরির সম্পর্ক থাকতেই হবে এমন ভাববার কি আছে? যদি স্ট্যাটিস্টিক্স নাও দেখবে 99% এদেশে যারা কলেজে যায় তাদের চাকরির সঙ্গে কলেজের সাবজেক্টের কোনো যোগ নেই, এমনটা সামান্য বিষয় নিয়ে। তাহলে চাকরি মুখ দেখে দেয়। আমার দেখো, এন্ট্রি লেভেল জবের জন্য সব কোম্পানির একটা বেসিক প্রোফাইল থাকে। হ্যাঁ, যে ওই প্রোফাইল সবচেয়ে ভালো ম্যাচ করে সে চাকরি পায়। তোমার ক্ষেত্রে তুমি সুন্দর করে কথা বলতে পারো, হ্যাঁ শুধু আমার সঙ্গে ঝগড়া করো, কিন্তু সোশ্যালি কনসিয়াস অ্যান্ড হ্যান্ডসাম এমনই একজনকে ওরা খুঁজছিল। এর সাথে ওষুধ নিয়ে জানাটা কোনো দরকারই নয়। ঠিক বলেছো, যাতে খুব ভালো করে টুপি পরানো যায়। আমান, মানসী, তোমার মনে হয় না যে একটা অসম্ভব মিথ্যের পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে আছি? আমরা হ্যাঁ, মানে আমাদের এই সম্পর্কটা, আমার এই চাকরিটা, তার প্রতিটি পদক্ষেপ মিথ্যা। চাকরিটা করা তোমার জন্য, আমাদের এই সোকল্ড রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য। কি বলছো আমান? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোনো দিনও হতে চাইনি আমি। এরকম একটা অন্তঃসার শূন্য বিবেকহীন চাকরি করা স্রেফ এই ভেবে করেছিলাম যে আমি ভেবেছিলাম কোনোদিন তুমি আমাদের সম্পর্কে ম্যাচিওর জায়গাটা ধরতে পারবে। আজ এতদিন পরে তুমি আমাদের সম্পর্কের ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন তুলছো, স্রেফ আমাকে হার্ট করার জন্য। না, আমাদের সম্পর্কের যে সুন্দর ডিজিটাল ফটোগ্রাফটা তুমি সাজিয়েছো তার প্রতিটা পিক্সেল যে মিথ্যে ভরা সেটা দেখানোর জন্য। আর এই যে তুমি মেমোরিজ ধরে রাখার কথা বলো সবসময়, ছবির ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সমস্ত কিছু বদলে দিয়ে ভাবছো লোককে দেখাবে কি সুন্দর আমাদের সম্পর্ক, ঠিক যেন ফ্রেমে বাঁধা, তাই না? কিন্তু এটা একটা ইলিউশন। না। হ্যাঁ, আর এই যে আজকে আমাকে মোবিয়াস ট্রিপে ডেকে এনেছো থাক। খবর শোনাবে বলে। থাক, কিচ্ছু বলবো না, মুড অফ করে দিয়েছো। আমি বলছি, আরে তোমার প্রমোশন হয়েছে, তাতে তোমার কিছুই এসে যায় না। নেক্সট আপ হংকং, সিঙ্গাপুর না তো মুম্বাই। সেটা তুমি খুব ভালো করেই জানো যে তোমার প্রমোশনে আমার কিছু এসে যায় না, তার জন্যই মোবিয়াস ট্রিপে আরেকদিনের প্রহসন করবার জন্য ডেকে এনেছো। কি বলছো আমান? তুমি খুব ভালো করেই জানো তোমার প্রমোশনে আমি আনন্দিত নাও হতে পারি, আর তার জন্যই একটা মোক্ষম টোপ ফেলবে বলে আজকে আমাকে ডেকে এনেছো, তাই তো? তো কি যাতা শুরু করলে বলো তো? কেন কাকাকে বুঝিয়ে আমার এমবিএ পড়ার খরচটা জোগাড় করোনি? এই খবরটা তুমি জানলে কি করে? কি করে জানলাম সেটা জানা কি খুব জরুরি? আরে তুমিও তো আমার রিক্রুটমেন্ট হিস্ট্রি সব জানো। তার চেয়ে বলো না প্ল্যানটা এরকমই ছিল কিনা? হ্যাঁ, আমি ভাবলাম। দেখো মানসী, তুমি ভেবেছিলে যে আমাকে এমবিএ পড়ার টোপটা দেখিয়ে তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে। তো এটা তো একটা উইন উইন সিচুয়েশন দুজনেরই ক্যারিয়ারের জন্য। তোমার আপত্তি থাকার তো কারণ নেই। নিঃসন্দেহে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবার জন্য নিঃসন্দেহে ভালো প্ল্যান। আমি তোমায় বেঁধে ফেলতে চাইছি, তুমি এই বুঝলে? তোমার এই উইন উইন প্ল্যানটাকে আমার সঙ্গে আলোচনা করে ঠিক করেছিলে? আমার এই প্রমোশনের অফার গতকালের, আর আমি অফার লেটারটা আজকে হাতে পেয়েছি, তাই তোমায় আজকে আমি মোবিয়াস ট্রিপে আসতে বললাম। তুমি বলতে চাইছো অফার লেটারটা আকাশ থেকে পড়েছে, তাই না? তোমার কোনো আইডিয়া ছিল না? ইয়ার কি মারবার জায়গা পাও। বিগত কত মাস থেকে এই আলোচনাটা চলছে তোমাদের অফিসে। আমান আবার সেই অর্থহীন এড়ে তর্ক। কোম্পানি যখন গ্রোথ করবে তখন যা খুশি হতে পারে। গতকালের অফার আজ নস্যাৎ হয়ে যেতে পারে, আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও কিভাবে কি রিঅর্গানাইজ হবে, মানে কে কোথায় যাবে, টিম লিডার কে হবে, সেগুলো ডিসাইড হতে অনেক সময় নেয়। আর এখনো অ্যাজ উই স্পিক বহু ডিটেলস ঠিক হয়নি। আমি আমার অ্যাসাইনমেন্ট পাওয়ার পরেই এসেছি, আর তুমি আমার নামে কি সব বলে যাচ্ছ? তুমি বলো, এগুলো ভালো লাগে শুনতে? কেন
আমি তো তোমার থেকে লুকিয়ে রেখে কিছু করিনি। যখন যা জানতে পেরেছি তোমায় বলেছি। কেন এলে অবেলায় অবেলায়? আমি মানছি এই চেঞ্জগুলো ফাস্ট, কিন্তু কি করা যাবে বলো? ইটস আ পার্ট অফ আওয়ার প্রফেশন। কেন এলে অবেলায়? সেদিনও সকাল বেলা খেলেছি কুসুম খেলা। সেদিনও সকাল বেলা খেলেছি কুসুম খেলা। আজি যে কাঁদি একলা, আজি যে কাঁদি একলা। গ্লোবাল কনটেক্সটে ফ্লেক্সিবল থাকতে হয়। আজি যে কাঁদি একলা, আজি যে কাঁদি একলা। এ ভাঙা মেলায়, এ ভাঙা আর মেলায়। তোমার কথা আমি ভাবি বলেই কাকাকে বলে তোমার এমবিএ পড়ার অপরচুনিটি খুঁজছি। কেন এলে অবেলায়? আমার মনে হয় সব দিক থেকে দেখতে গেলে মুম্বাই উইল বি দ্য বেস্ট। অপরচুনিটিজ আর অ্যাবান্ডেন্ট। ফুল ঝরে যায়, কেন এলে, কেন এলে, কেন এলে অবেলায়? I know it's a very sudden change, but we have some time, like a week. কেন এলে অবেলায়? শীতল হিমেল পায়ে ফুল ঝরে যায়, কেন এলে, কেন এলে, কেন এলে অবেলায়? পরাণ প্রিয়, কেন এলে অবেলায়? আমান, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? মানসী, এই যে তুমি এতগুলো কথা বললে, একবারের জন্য তোমার মনে হলো না যে আমি কেন বিন্দুমাত্র আশ্চর্য হইনি? হয়ে লাভ কি? তুমি কি কিছু খোলসা করে বলবে? হ্যাঁ, বলবো। আজ যখন তুমি হন্তদন্ত হয়ে মোবিয়া স্ট্রিপ দিয়ে ঢুকলে, তখন রোজকার মতো তোমার মুখের ওপর এলো চুল পড়েছিল না, জানো? তোমার মুখ তখন ঝলমলে শরতের মেঘমুক্ত সকালের মতো উজ্জ্বল। তুমি যখন বললে যে আজ তোমার সুখবর শোনাবই, তখন তোমার চিবুক থেকে সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। কিন্তু কিন্তু কি? কিন্তু সেই শিহরণ তোমার চোখে পৌঁছলো না। তোমার চোখে এক অদ্ভুত বিরহী শূন্যতা, দ্বিধা মেশানো বিষাদ। আমার চোখ যখন তোমার চোখের উপর পড়লো, তখন অজান্তে তুমি তোমার চোখটা না নামিয়ে নিলে। আমি বুঝতে পারলাম যে আসলে তুমি যেটাকে সুখবর বলে আমাকে শোনাতে এসেছো, তার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বেদনা। আমান, আমি কিন্তু সেই কলেজের আমানি আছি। মানসিক, তুমি যেন কি করে এক অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছ, যেখানে প্রত্যেকদিন তোমার একটা নতুন আমানকে দরকার। আজ কবি, কাল সেলসম্যান, পরশু এমবিএ। না আমান, আমি তা বলতে চাইনি। রাইট, তুমি তো তা বলতে চাওনি। তুমি তো শুধু আমাকে প্র্যাকটিক্যাল হবার কথা বলেছিলে, তাই না? আমার মনে হয় সব দিক বিচার করলে তোমার সিঙ্গাপুর যাওয়া উচিত। সেখানে তোমার কেরিয়ার গ্রাফ সব থেকে ভালো। আর তুমি? আমার রাস্তাটা একটু অন্যদিকে বেঁকে গেছে। ডিট্যুর নিতে হবে। ডিট্যুর মানে? মোবিয়া স্ট্রিপের এই রূপকথা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। প্লিজ আমান, এটা রূপকথা নয়।
হ্যাঁ মানসী, এটা তোমার বানানো রূপকথা, যেখানে প্রিন্স চার্মিং আসবে, তোমাকে বেন্টলি অথবা মার্সিডিজ করে নিয়ে যাবে। আমার সেরম হলে আমি না মানসী, এটা তোমার ব্যাপার নয়, নিতান্তই ব্যক্তিগত। তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। সে কি কাকা এত কষ্ট করে? থাক, আর কষ্ট করার দরকার নেই। কিন্তু তুমি এমন করলে কেন? বারবার একই প্রশ্ন তোলার কি কোনো মানে আছে? তাই বলে এমন একটা ভদ্র চাকরি ছেড়ে দেবে? স্যুটটাই পড়লেই সেটা ভদ্র চাকরি হয় না মানসী। এই ব্যবসায় ডাক্তার আর ওষুধ কোম্পানিগুলোর মধ্যে যে অবৈধ নেক্সাসটা কাজ করে সেটা না বলাই ভালো। তাতে সাধারণ মানুষের কতটা ক্ষতি সেটা। ঠিক আছে, তোমার আদর্শের জন্য তুমি চাকরি ছেড়ে বসে থাকো। বসে থাকার কথা তো বলিনি, আমার যা ভালো লাগে আমি তাই করবো। আর সেটা কি? কেন, লেখালেখি? তাতে সংসার চলবে? আরে এই তো খানিকক্ষণ আগে আমাকে কবিতা লেখার কথা বলছিলে, তাই না? নিজের জন্য। জানি এতে তোমার সায় নেই, বড্ড নন কনফর্মিস্ট। তাই তো বলছি আমি ডিটুর নি। তুমি সত্যি যাবে না আমার সঙ্গে? না, তাহলে আমাদের আলাদা থাকা উচিত কিছুদিনের জন্য, নিজেদের জন্য। আজকের কনটেক্সটে দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের সম্পর্কের জায়গাটাকে আবার নতুন করে ইভ্যালুয়েট করে দেখার প্রয়োজন। তুমি কেমন যেন এক সেলসম্যানের মতন কথা বলছো হঠাৎ। মৃত সেলসম্যান। তার মানে আমাদের এই সম্পর্ক, ভালোবাসা সব অর্থহীন? আজকে তোমার আর আমার মধ্যে ভালোবাসার ডেফিনেশনটাই তো আলাদা মানসী। তোমার কাছে ভালোবাসার মানে হচ্ছে অন্যকে টেনে হিচড়ে নিজের মতো তৈরি করা, আর আমার কাছে অনেস্টি। তাহলে কি করব বলো? বললাম তো, তুমি চাকরি নিয়ে তোমার গন্তব্যে যাও, আমি উঠি, আমাকে রাতের ট্রেন ধরতে হবে। তুমি কোথায় যাচ্ছ? প্রথমে দিন হাঁটা। না, রাতের অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিছু ছাত্র, তারা কামতাপুরের কথা বলেছিল। আবার সেই একই ফ্যান্টাসি দিন হাঁটায় কেউ হারিয়ে যায়নি। সেখান থেকে কার্শিয়াম পাহাড়ে দীর্ঘকাল আগুন জ্বলছে। কিসের এত রাগ? প্রতিনিয়ত পাল্টে যাওয়া গল্প। সেখান থেকে জঙ্গিপুর, বন্যায় ভেসে গেছে গ্রাম, বাড়িতে বৌদি একা, দাদা নিখোঁজ। আমি তোমায় কোথাও যেতে দেব না। আর শালবনি সকালে সাইকেলে বাজারে বেরিয়েছিল ভাই, তারপর আর কেউ তাকে দেখেনি। ওদের খুঁজে বের করতে হবে, ওদের গল্প বলতে হবে, ওদের কবিতা লিখতে হবে, ওদের গল্প গল্প বলতে হবে, ওদের কবিতা লিখতে হবে। মানসী, মানসী, এই কোথায় গেলে তুমি? এই দেখো আমি ফিরে এসেছি। যাবে না দেওয়ানচন্দ্রের বাড়িতে? মানসী ঘুমিয়ে পড়লো বোধহয়। মানসী, মানসী।